বাংলাদেশে চলছে মৎস্যান্নয়। মৎস্যের যে ন্যায়, মাছের যে ন্যায় বড় মাছ ছোট মাছকে গিলে খাবে, বাংলাদেশে মোহাম্মদ ইউনূস গিলে খাচ্ছে গোটা দেশকে। আজ জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয় জবাব চায় বাংলায়। আজ আমি প্রশ্ন করছি মোহাম্মদ ইউনূসকে, আর কতদিন গিলে 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 খাবেন বাংলাদেশের সাধারণ বাঙালিকে? আর কতদিন পাপ করবেন মোহাম্মদ ইউনূস? আর কতদিন পাপ করে নিজের পাপের ঘড়া ভরবেন মোহাম্মদ ইউনূস? আপনার পাপের ঘড়া তো উপচে পড়ছে। আজ রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলায় মোহাম্মদ ইউনূসের পাপের ঘড়া উপচে পড়ছে। মোহাম্মদ ইউনূসের এই পাপের ঘড়া আমাদের হাতে এসেছে, যেখানে মোহাম্মদ ইউনূসের একের পর এক পাপের কীর্তি লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউনূসের পাপের ঘড়া উপচে পড়ছে। আর যখন পাপের ঘড়া উপচে পড়ে মোহাম্মদ ইউনূস, তখন শেষ সময় এসে উপস্থিত হয়। ইউনূসের পাপের ঘড়া আজ উপচে পড়ছে। কৃষ্ণ যখন বসেছিলেন ভরা সভায়, শিশুপাল অপমান করছিলেন, ৯৯টা অপমান তিনি ক্ষমা করেছিলেন। ১০০ নম্বর অপমানে শেষ হয় শিশুপাল। তেমনি মোহাম্মদ ইউনূস, আপনার পাপের এক একটা কীর্তি আমাদের হাতে আজ এসেছে এবং আপনার পাপের খোলা চিট্টা রিপাবলিক বাংলার হাতে। নারীদের নির্যাতন করেছেন মোহাম্মদ ইউনূস, আপনার পাপ আমাদের হাতে। আপনার পাপের ঘোড়ায় আরো চিঠা উঠে আসছে, খোলা চিঠা। হিন্দুদের জেলে পোড়া, হিন্দু সাধুদের জেলে পুড়েছে। মোহাম্মদ ইউনূসের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। আজ সেই পাপের ঘোড়া আমি কিশলয় রিপাবলিক বাংলায় দেখাচ্ছি একের পর এক পাপ। মোহাম্মদ ইউনূসের পাপ কি পাপ? শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে মোহাম্মদ ইউনূস। গোটা বাংলাদেশকে মৌলবাদী, ইসলামী মৌলবাদী শাসনতন্ত্রে নিয়ে গেছে মোহাম্মদ ইউনূস। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে মোহাম্মদ ইউনূসের। মোহাম্মদ ইউনূস, যদি আমার কথা শুনতে পান, তাহলে আপনার এই নারী নির্যাতন, নারীদের পর্দানসীন করা, নারীদের পদদলিত করা মানুষ মেনে নেবে না। একের পর এক পাপের ঘোড়ার চিঠা তো খুলবো মোহাম্মদ ইউনূস। আপনি তো ভয় পাচ্ছেন, আপনার তো দুটো তিনটে লোক বসে আছে রিপাবলিক বাংলা দেখার জন্য, কিন্তু আমি আজ বাংলাদেশের বাঙালিকে প্রশ্ন করছি, এই কালচার, এই কট্টরপন্থা, এই মৌলবাদ, এটা কি আপনার কালচার? এটা কি আপনার সংস্কৃতি? আপনার সংস্কৃতি তো হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। বাঙালি কি ভুলে গেছো? বাঙালি কি ভুলে গেছেন সেই ডাক? বাঙালি কি ভুলে গেছেন আমাদের আচার্যরা শিখিয়ে গেছেন, পুনরাপি জননম পুনরাপি মরণম পুনরাপি জননী রাজধরেতে শয়নম, এই সংসারে বহু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। বাঙালি কি ভুলে গেছেন এই দেশের সংস্কৃতি, কালচার? কি চলছে এই মুহূর্তে বাংলাদেশে দেখাই। বাংলাদেশে এই মুহূর্তে চলছে আরব কট্টরপন্থার দাপাদাপি, চলছে অপারেশন ডেভিল হান্ট। অপারেশন ডেভিল হান্ট। যেভাবে বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষকে অত্যাচার করছে সেনা নামিয়ে, তাতে গোটা বিশ্ব আজ হতচকিত। গোটা বিশ্ব ভাবছে এও কি হতে পারে? হচ্ছে তো। অপারেশন ডেভিল হান্টের নামে ১৭ কোটি বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মোহাম্মদ ইউনূস। তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। অপারেশন ডেভিল হান্টের আরো ছবি, যেভাবে অত্যাচার করে একের পর এক হিন্দু মুসলমান নির্বিশেষে ইউনূসের বিরোধী, জামাতি বিরোধী প্রত্যেকটা
প্রত্যেককে ধরে ধরে জেলে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে। আমি আজ প্রশ্ন করছি কিশলয়, হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নতশীর। কোথায় গেল বাঙালি, কোথায় গেল বাঙালি? কিন্তু যখন প্রশ্ন করা হয়েছিল, সেখানের অ্যাডভাইজার রয়েছেন অনেকে, তাদের মধ্যে একজন হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। প্রশ্ন করা হয়েছিল এই ডেভিল হান্ট কি? 17 কোটি বাঙালিকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা শয়তান বলেছে। আপনাকে শয়তান বলেছে, আপনার সন্তানকে শয়তান বলেছে। শুনুন। কালকে থেকে সারা দেশে কি অপারেশন শুরু হয়েছে, অপারেশন ডেভিল হান্ট। মূলত এই অপারেশনে টার্গেট কারা? ডেভিলরা। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট দেয়, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। কালকে থেকে সারা দেশে কি অপারেশন শুরু হয়েছে, অপারেশন ডেভিল হান্ট। মূলত এই অপারেশনে টার্গেট কারা? ডেভিলরা। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট দেয়, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। স্বরাষ্ট্র উপদেষ্টা 17 কোটি বাঙালিকে আজ শয়তান বলেছে। বলেছে মোহাম্মদ ইউনূসের বিরোধী যারা, তারা শয়তান। আমার প্রশ্ন, আবারও প্রশ্ন করছি, বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে আপনার নিজের সংস্কৃতি ভুলে আজ আরব কট্টরপন্থী এক সংস্কৃতি যা মোহাম্মদ ইউনূস নিয়ে এসেছে, তার পাল্লায় কেন পড়ছেন? কেন আপনি ভুলে যাচ্ছেন আপনি সেই মাটির সন্তান, যে মাটি থেকে বলা হয়েছিল হও ধর্মেতে ধীর? ধর্ম নিয়ে কট্টরপন্থী মৌলবাদী হওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছিল হও ধর্মেতে ধীর, বলা হয়েছিল হও করমেতে বীর, কর্মে বীর হও, বলা হয়েছিল হও উন্নতশীর, মাথা তুলে দাঁড়াও। আজ মোহাম্মদ ইউনূস যা করছে তা কি এই সংস্কৃতি? প্রশ্ন করব আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে যাওয়ার আগে প্রথমেই আমি মোহাম্মদ ইউনূসের যে পাপের ঘোড়া দেখালাম, মোহাম্মদ ইউনূসের পাপের ঘোড়া আজ পূর্ণ হয়েছে। কি কি পাপ করেছে মোহাম্মদ ইউনূস? ছোট্ট ছোট্ট কয়েকটা টুকরো দেখুন। মোহাম্মদ ইউনূসের পাপের ঘোড়া, হিন্দু নিধন যজ্ঞ চালিয়েছে মোহাম্মদ ইউনূস। খুনি ইউনূস হিন্দুদের হত্যা করেছে। তাই আজ বাংলাদেশের মানুষ বলছে দাবি এক, দফাও তাই, খুনি ইউনূসের ফাঁসি চাই। বাংলাদেশের মানুষ বলছে। পরের স্লাইড। চিন্ময় প্রভুকে জেলে পুরেছে এই মোহাম্মদ ইউনূস, কারণ সে হিন্দু সাধু হয়ে গোটা বাংলাদেশের বাঙালিকে এক করেছিল। ভয় পেয়েছে এই কাপুরুষ চোর জল্লাদ ইউনূস। পরের স্লাইড। মন্দিরে ভাঙচুর থেকে লুট, আগুন, প্রত্যেকটা ছবি রিপাবলিক বাংলায় দেখিয়েছি, সেই দলিল দেখিয়েছি। পরের স্লাইড। ও মুসলিমদের গোমাংস খেতে চাপ দেওয়া হয়েছে। বলা হয়েছে হোটেলে যদি গোমাংস রাখা না হয় হোটেল ভেঙে দেওয়া হবে। মোহাম্মদ ইউনূস আপনি যা ইচ্ছা খান, আপনি মানুষের মাংস, গো মাংস, শূকরের মাংস আপনার ইচ্ছে, মুরগির মাংস, পাঁঠার মাংস, ভেজিটেবল রাইস ইচ্ছা মতো খান, কিন্তু আপনি একজন হিন্দুকে কিভাবে জোর করে বলতে পারেন গোমাংস খেতে? এটা কি হিউম্যান রাইটস? আর আপনি শান্তির নোবেল পেয়েছেন? ঠিক। পরের স্লাইড। পোশাক ফতোয়া, মহিলাদের পোশাক পরে, তাদের মুখে মুখোশ পরে, তাদের বিভিন্ন রকমের পোশাক পরে তবেই বেরোতে পারবে। এমনকি বলা হয়েছে তারা যদি হিজাব না পরে তারা বাইরে বেরোতে পারবে না কিংবা মার্কেটে যেতে পারবে না। এই সমস্ত প্রশ্ন করব। মোহাম্মদ ইউনূস আজ আপনার যে লোকগুলো, 3টে লোককে বসিয়েছেন না মাইনে দিয়ে রিপাবলিক বাংলা দেখার জন্য, তারা যেমন ভয় কাঁপছে আপনিও তো ভয় কাঁপছেন, ভয় পান। কারণ আর কিছুদিন পর, 3 দিন পর মোদি ট্রাম্প সাক্ষাৎ হতে চলেছে। কি হবে তারপর আপনার? প্রশ্ন করব। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যে অতিথিরা, প্রত্যেকের কাছে যাব। আমি যাব প্রথমেই, আমার সঙ্গে রয়েছেন বিমল কুমার চন্দ, প্রাক্তন নৌসেনা কর্তা। আমার সঙ্গে রয়েছেন কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব,
প্রাক্তন সেনাকর্তা। আমার সঙ্গে রয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, তিনি সাংবাদিক, তিনি রয়েছেন বাংলাদেশ থেকে। মানস ভট্টাচার্য রয়েছেন লেখক। আমার সঙ্গে রয়েছেন মমিন মেহেদি, চেয়ারম্যান নতুন ধারা বাংলাদেশ এনডিবি। আমার সঙ্গে রয়েছেন নরেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ। আমি প্রথমে যাব কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব এবং তারপরেই নরেন্দ্রনাথ মজুমদারের কাছে। অপারেশন ডেভিল হান্টের নামে যে অত্যাচার চলছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ডেভিল মানে শয়তান, শয়তানের বিরুদ্ধে নাকি অভিযান চলছে। স্যার বলুন শয়তান কারা, শয়তান কারা স্যার বলুন কর্নেল শ্রীবাস্তব। এত ভালো আপনি কথা বললেন। একটা ইংরেজিতে কাহাওয়াত আছে, ইউ আর নোন বাই দ্য কোম্পানি উইচ ইউ কিপ। 21 জানুয়ারিতে আপনারা আইএসআই কে ডেকেছিলেন, পাকিস্তানি জার্নালদেরকে মাটিতে দিয়েছিলেন, জমি দিয়েছিলেন, ওদেরকে রংপুর নিয়ে গেছিলেন, ওকে ময়মনসিং নিয়ে গেছিলেন, চট্টগ্রাম নিয়ে গেছিলেন, ঢাকা নিয়ে গেছিলেন। ওরা নিজের কান্ট্রিতে কি করছে জানেন? পাকিস্তানে ওরা নিজের মানুষকে মারছে, ওরা নিজের পাকিস্তানিদের মারছে, ওরা বলুচিস্তানে মারছে, ওরা খাইবার পাখতুনখোয়াতে মারছে, ওরা আর ডুরান্ড লাইনে ওপার গিয়েও মারছে, রাইট? ওরা তো এখন পিশাচ, ওরা এখন নিজের মানুষকে মারছে। আর ওদের থেকে আপনি শিখলেন। আপনার রিলেশন জালওয়াকুর জামানের সঙ্গে ভালো নয়, এটা সবাই জানে। জালওয়াকুর জামান জানেন কি ধর্মের সংজ্ঞা দিয়েছে? উনি একটা স্টেটমেন্ট দিলেন 31 ডিসেম্বরে। উনি বললেন সব থেকে পুরনো সনাতন ধর্ম আমাদের এরিয়ার, আমাদের দেশে। দ্বিতীয় এসছে আপনি জেনে কি? বড় স্টেটমেন্ট, বড় স্টেটমেন্ট, বুদ্ধ বড় বললেন। হ্যাঁ, তৃতীয় উনি বলেন খ্রিস্টানিটি, ফোর্থ বললেন ইসলাম। বোধহয় এটা লেয়ার্ড, এতে সব থেকে পুরনো সনাতন ধর্ম আমাদের দেশে এসছে। ওর কথা আপনি শুনবেন কেন? জালওয়াকুর জামান তো আপনার সঙ্গে কথাই বলেন না। উনি জানেন, উনি গুনছেন দিন কখন আপনি যাবেন, কখন আপনি যান। আপনি তো কাঁদতে আরম্ভ করে দিয়েছিলেন 21 জানুয়ারিতে যখন আপনি দাওয়াতে ছিলেন। আপনি বলছেন আমার থেকে আর হবে না বাবা, আমি সাহসী, আমাদের ছেলে লোক সাহসী আছে। আরে 8 আগস্ট থেকে এখন পর্যন্ত 2000 থেকে বেশি আমাদের হিন্দু ছেলেদেরকে মেয়েদেরকে মারা হয়েছে, আমাদের মাদের গঠন করা হয়েছে ওদেরকে। আর তারপর আপনি নিজের মা বোনকে ছাড়েননি, নিজের মা বোনকে ছাড়েননি। 6 তারিখে আমরা দেখতে পেরেছি, পুরো বিশ্ব দেখতে পেরেছে আমাদের বাংলাদেশি বাকিদের অত্যাচার করেছেন। নরেন্দ্রনাথ বাবু, দুটো প্রশ্ন আপনাকে, যদি পারেন আমার প্রশ্নের প্রিসাইজলি উত্তর দিন। 1 নম্বর হচ্ছে যেভাবে এক একটা ঐতিহাসিক নিদর্শন ভাঙা হচ্ছে এবং তারপর কোনো মহিলা সেখানে আটকাতে গেলে প্রকাশ্যে তাকে নির্যাতন করা হচ্ছে, এই কি বাংলাদেশের এখনের কালচার? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আজকে যাদের শয়তান বলা হচ্ছে মোহাম্মদ ইউনুস বিরোধী, তার মানে গোটা বাংলাদেশের ইউনুসের বিরোধিতা যারা করবে সেই প্রত্যেক বাঙালি শয়তান, শয়তান তারা? বলুন। নমস্কার। মানে এই যে ভাঙাভাঙির যে বিষয়টা, এটা ভাঙাভাঙি কখনোই আমি সমর্থন করি না, ভাঙাভাঙি কাম্য না। কিন্তু দীর্ঘ কয়েকশো বছর পরে হলেও আমেরিকা থেকে যেমন কলম্বাসের মূর্তি দ্বারা আমেরিকানরা ভেঙে ফেলছে, এদেশ থেকেও মানে অপরিহার্য যেগুলো কাজে লাগে না এদেশে মানুষরা বুঝতে পারে সেগুলো। আরো উদাহরণ দিন স্যার, আপনি বামিয়ান বুদ্ধর উদাহরণটা দিন, সেটা এখানে মানাবে। কলম্বাসের মূর্তির উদাহরণ দিচ্ছেন, কট্টরপন্থী ইসলামী জেহাদিরা বামিয়ান বুদ্ধের মূর্তি ভেঙেছিল, সেইটার সঙ্গে কম্পেয়ার করুন। আজ উদাহরণ নির্দিষ্ট উদাহরণ কেন আমি দেবো? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর মূর্তি আপনারা ভাঙছেন কেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মূর্তি ভাঙছেন কেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর মূর্তি কোথাও ভাঙা হয়নি। প্রথম কথা, মূর্তি সরানো হয়েছে, অন্য জায়গায় রিপ্লেস করা হয়েছে, আপনি ভুল জানেন। 1 নম্বর। আর 2 নম্বর, একটা দেশের প্রতিষ্ঠাতা তার সঙ্গে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর তুলনা করছেন, তার মানে আপনি মনে করেন মুজিবুর রহমান আর মায়াবতী সমান? আপনি মনে করেন মুজিবুর রহমান আর মায়াবতী সমান? উত্তর দিন স্যার, উত্তর দিন। প্রথমে বিমল স্যারের কাছে উত্তর, বিমল স্যার উত্তর দিচ্ছেন। মায়াবতী আর মুজিবুর রহমান সমান? আজ নরেন্দ্রনাথ বাবু বললেন। দেখুন কার সাথে কার তুলনা করছেন। হ্যাঁ, আজকে যে জায়গাটা তুলনা হচ্ছে, আপনাদের চিন্তা করা উচিত যে মায়াবতীকে এবং মুজিবুর রহমানকে। আপনারা তো ইতিহাসটাই ভুলে গেছেন, কিছুই জানেন না আপনাদের দেশ সম্বন্ধে। আপনি ভালো জানেন, নিশ্চয়ই
উনি কেন ভালো জানেন জানেন উনি কেন ভালো জানেন? আপনার চেয়ে ভালো বাংলাদেশকে আজকে বিমল স্যার জানেন। কেন বলছি নরেন্দ্রনাথ বাবু? কারণ আপনি যে বাংলাদেশে আজ বসে আছেন, আপনি যে বাংলাদেশে আজ বসে আছেন, সেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বিমল কুমার চন্দ্রের জন্য, তাই উনি ভালো জানেন। বিমল স্যার বলতে পারবেন এটাই যে আমি আজকে বলতে পারি, বুক বাঁধলে বলতে পারি আমি জন্মগত আমি পিতা, বাংলাদেশের পিতা আমি। ইয়েস ইয়েস, কারণ হচ্ছে আমি যদি আমার দেশের লোকেরা, আমার দেশের লোকেরা যদি সেদিন আপনাদের পেছনে না থাকতো, আজকে আপনারা বসে যে জায়গায় কথা বলছেন এই জায়গায় বসতে পারতেন না। সেই জিনিসটা ভুলে যাচ্ছেন আপনারা। কিভাবে আপনাদের দেশের নামটা কি ছিল বলুন তো? কি নাম ছিল আপনাদের দেশের নাম? পূর্ব পাকিস্তান ভুলে যাচ্ছেন। বিমল স্যার এইদিকে উত্তর, আপনি এখানে আপনার দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, আর হলো কি করে? হলো কি করে? নাম বদল হলো কি করে? এটা কথা খেয়াল রাখতে হবে। একটা दूध का दूध पानी का पानी हो जाएगा। आप साहेब सुनुन सुनुन एक मिनट চেলাবেন না আর চেঁচামেচি করবেন না। আমার শুধু একটা প্রশ্ন আছে, এই পুরো বাংলাদেশ আপনাকে দেখছে। আরে শুনুন এক মিনিট, আপনাদের পুরো বাংলাদেশ দেখছে। আপনি বলুন আপনার বাড়ি থেকে কত লোক মুক্তিযুদ্ধে ছিলেন, এটা বলুন। আপনি কত লোক থেকে? আচ্ছা উত্তর দিন নরেন্দ্রনাথ বাবু, আপনার বাড়ির কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে? উত্তর দিন নরেন্দ্রনাথ বাবু, উত্তর দিন। নরেন্দ্র বাবু পুরো বাংলাদেশ দেখছে, তাকাচ্ছে। নরেন্দ্রনাথ বাবু, কতজন আপনার পরিবারের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে বলুন? লজ্জার বিষয়। আপনার যত অবস্থা আছে আপনি কোন জায়গায় লুকিয়েছিলেন? পরিবারে একজন মুক্তিযুদ্ধ নাই, সবাই তো পাকিস্তানে খাবার খাইছে। আপনি নিজের কথা বলুন। না, আমি নরেন্দ্রনাথ বাবুকে একটু হোল্ড করতে বলবো। নরেন্দ্রনাথ বাবু শুনুন কি বলছেন বিমল স্যার। আপনারা যারা বাংলাদেশের জন্ম দিয়েছেন, সেই সমস্ত সেনাবাহিনীর সদস্য, নৌসেনার সদস্য, তারা আজ বাংলাদেশের জন্মদাতা নয় কি? বলুন। একদম ঠিক। আমি তো এটা প্রথমেই বললাম, আজকে যদি আমরা না থাকতাম এই বাংলাদেশের জন্ম হতো না। খেয়াল রাখবেন, জন্ম হতো না এই বাংলাদেশের। আপনারা ছিলেন পূর্ব পাকিস্তানের দাস হিসাবে ছিলেন। আপনারা সেই দাসত্ব আপনারা আবার ভুলে গেছেন। সেটা আপনারা চান কি জানেন? আপনাদের একটাই জিনিস, সেটা হচ্ছে আপনারা কি কোনোভাবেই স্বাধীনতাটা রাখতে পারছেন না, কারণ আপনাদের রক্তের মধ্যে নেই তো সেটা। আজকে যদি আপনারা এই স্বাধীন করবার জন্য আপনাদের রক্তবিন্দু দিতেন, তবে বুঝতে পারতেন যে হ্যাঁ, স্বাধীনতা রক্ষার জন্য কি করতে হয়। আমি সালাউদ্দিন সাহেব এবং মমিন মেহেদির কাছে যাব। সালাউদ্দিন সাহেব এবং মমিন মেহেদি, আমি একটাই প্রশ্ন করছি। প্রথমে সালাউদ্দিন সাহেবের কাছে উত্তর নেব, তারপর মমিন মেহেদি। সালাউদ্দিন সাহেব, আজ অপারেশন ডেভিল হান্টের উত্তরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যেটা আমরা শয়তানকে হান্ট করছি, শয়তানদের বিরুদ্ধে। কাদের শয়তান বলছেন? কাদের শয়তান? নিজের দেশের মাটির মানুষকে শয়তান বলে যুদ্ধ ঘোষণা করেছে মোহাম্মদ ইউনূস। বলুন সালাউদ্দিন সাহেব, তারপর আমি মমিন মেহেদির কাছে যাব। সালাউদ্দিন সাহেব। অনেক ধন্যবাদ কিশোর ভাই। প্রথমেই আমি কর্নেল রাজীব শ্রীবাস্তব সাহেব, বিমল কুমার চন্দ্র সাহেব, মানস ভাই, প্রত্যেকের প্রতি নমস্কার জানিয়ে বলছি যে বাংলাদেশের মানুষকে যারা শয়তান উপাধি দেয়, তারা পাকিস্তানের পাপের সন্তান, তারা পাকিস্তানের কৃতদাস। ওই অপদেষ্টা কি বললো আর না বললো, উপদেষ্টা নয়, অপদেষ্টা। সে বলেছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। হ্যাঁ, শয়তানের বিরুদ্ধেই যুদ্ধ শুরু হবে 14 ফেব্রুয়ারির পর। কবি নজরুলের ভাষায় বলবো, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করবর বিকল। যারা আজ বড় বড় কথা বলছো মাইকে এসে, বাংলার মানুষকে শয়তান আখ্যা দিচ্ছ, তোমাদের জন্যে ফাঁসির তৈরি হচ্ছে। 14 তারিখের পর কোথায় পালাবে সেইটা ঠিক করো।
মমিন মেহেদি 14 তারিখের পর কোথায় পালাবে মোহাম্মদ ইউনূস? সালাউদ্দিন সাহেব ভার্সেস মমিন মেহেদি। উত্তর দিন মমিন মেহেদি, কেন শয়তান বলছেন বাংলাদেশের বাঙালিকে? কেন শয়তান বলছেন? কেন এই কাজ করছেন? কেন আত্মহত্যা করছেন? কেন দেশটাকে নষ্ট করছেন? বলুন। ধন্যবাদ রিপাবলিকান বাংলাকে এবং যারা দেখছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটা কথাই বলতে চাই, দেশে অন্যায় অপরাধ এবং যেই হারে আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের মব হচ্ছে, সবকিছুকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার। মানে বর্তমান সরকার মনে করে মানে বিভিন্ন ভুল বলছেন মেহেদি বাবু, ভুল বলছেন। এক সেকেন্ড হোল্ড করুন, আমি উত্তর দিতে দেব। বিভিন্ন মবকে আটকানোর জন্য সরকার চেষ্টা চালাচ্ছে না, এটা ভুল তথ্য। আপনারা শুধুমাত্র যারা ইউনূস বিরোধী তাদের বিরুদ্ধে মোহাম্মদ ইউনূসের সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। এতদিন বাড়ি ভাঙা হচ্ছিল, যখন মুজিবের বাড়ি ভাঙা হয় সেনা সেখানে ঘুরে বাড়ি চলে যায়, কাউকে আটকায়নি। সেই ভিডিও আছে, আমি দেখাবো, আপনার মুখ বন্ধ হয়ে যাবে। তাই তথ্যগতভাবে সঠিক কথা বলুন। যারা মোহাম্মদ ইউনূস যাদের বাড়ি ভাঙা হয়েছে, আওয়ামী লীগের বাড়ি ভাঙা হলে সেখানে সেনা গিয়ে আটকায় না, কিন্তু যখন পাল্টা যখন মার খায় এই সমন্বয়করা, তখন সেখানে সেনাবাহিনী যায়, আওয়ামী লীগ যায়, আওয়ামী লীগকে বা সেনাবাহিনীর সদস্যরা যারা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলে তাদেরকে গ্রেফতার করতে যায়। এটা হচ্ছে সত্যি কথা। এবার বলুন, সালাউদ্দিন সাহেবও থাকবেন, অডিও আপ থাকবে, বলুন। আমার কাছে কেবলই মনে হয়েছে যে সত্যিকার অর্থেই দেশটাকে একটা অন্ধকার গলির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, যে চেষ্টাকে প্রতিহত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও বিভিন্ন লেকিংসের কারণে তারা পারছে না। তাদেরও ছোটখাটো বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্ত রয়েছে। আর আপনি যেটা বললেন যে বঙ্গবন্ধুর বাড়িকে আসলে সর্বোচ্চ চেষ্টায় যেই ভাঙচুরের যে ঘটনাটা ঘটিয়েছে, এই চলমান সময়ের এই শিক্ষার্থীদের একটা অংশ, এখানে আসলে আমার মনে হয় যে দেশটাকে বিশ্বের কাছে একরকমের প্রশ্নবিদ্ধ করার জন্য, দেশের সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ভেতরেই কিছু ঘুটি মারার উত্তর দিন। আর কে শ্রীবাস্তব উত্তর দিচ্ছেন। বেশ, হ্যাঁ শুনুন, আপনাদের বাংলাদেশ আর্মি একটা প্রফেশনাল আর্মি, পুরো বিশ্বে মান সম্মান অর্জন করেছে। আপনি কি দেখিয়েছেন 5 তারিখে? ওরা কুকুরের লেজের মতন লেজ উঠিয়ে চলে গেছে। আপনারা প্রত্যেক ডিস্ট্রিক্টে বাংলাদেশের আর্মি লোককে মোতায়েন করেছেন। ওদের কি ইজ্জত দিচ্ছেন আপনি? ওদেরকে বেইজ্জত করে দিচ্ছেন। এইটা যে পুরো দুনিয়া এটা ভিডিও দেখলো, যেটা একটা মহিলা আমাদের বাংলাদেশের মাকে যেভাবে মারা হয়েছে, কোন পুলিশ নাই, কোনো কিছু নেই। আপনার 6 মাস হয়ে গেল। ওয়্যার ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট, ওয়্যার ইজ ইকোনমিক পেপার? আপনি শুধু অ্যান্টি ইন্ডিয়া একটা সেন্টিমেন্ট চলে যাচ্ছে। এখান থেকে আমি একটা দেখাই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট। দেখুন, প্রত্যেকে দেখবেন, প্রত্যেকে এই ভিডিওটা দেখবেন। আজ ভারত সীমান্তে এসে বাংলাদেশের মৌলবাদী ইসলামিস্ট মৌলবাদীরা কি করছে দেখুন, ভিডিওটা দেখুন ভালো করে। এই গরু নিয়ে আসা হচ্ছে, এই গরুকে মালা পরিয়ে বেঁধে নিয়ে আসা হচ্ছে ভারতের সীমান্তে নিয়ে এসে এই গরুকে জবাই করা হবে বলে, যাতে ভারতের এবং বাংলাদেশের হিন্দুদের ওপর আঘাত করা যায়। এই ছবি আজ দেখে স্ক্রিনশট মেরে রাখুন যারা এই ছবি দেখছেন। এর চেয়ে ভয়ঙ্কর কি হতে পারে? ফুল ফ্রেম দেখাবো, ফুল ফ্রেম। এই তো গ্রামীণ ফুল ফ্রেম, গ্রামীণ বাংলাদেশ, গ্রামীণ দেন, এটাই তো প্রফেসর ইউনূস। এই দেখুন না কি পড়ে আছে, গ্রামীণ বাংলাদেশ। এই তো প্রফেসর ইউনূসের সংগঠন, এরাই তো করছে এসব, এরাই এসব উস্কানি দিচ্ছে। এরা জেনে বুঝে এটা করছে। হয়তো এটা পাকিস্তানের আইএসআই এসে এদেরকে বলে দিয়েছে কি তুমি এরকম করবে, নাহলে এদের এত ক্ষমতা নেই যে এরকম এসে ওরা করবে এটা। এটা তারা কি বোঝাতে চাচ্ছে এরা? এরপর আমি বাইট শোনাবো যেখানে বলা হয়েছে এর আগে যে বাংলাদেশের হোটেলে যদি গোমাংস রাখা না হয় তাহলে সেই হোটেল বন্ধ করে দেওয়া হবে। দেখুন সেই বাইট, দেখুন। গরু কারো মা নয়, গোশত রাখতে নাই কোনো ভয়। গরুর গোশত রাখতেই হবে, নইলে হোটেল বন্ধ হবে। গরুকে যারা মা মনে করি না আমরা মুসলমান, আমার দেশে সব হোটেলে গরুর গোশত রাখা বাধ্যতামূলক।
গরুর গোশত রাখতেই হবে। যে সমস্ত হোটেলে গরুর গোশত থাকবে না সেগুলো হচ্ছে ওই ভারতের দালাল, যারা গরুর গোশতের জন্য মুসলমানদের শহীদ করে, তারা ইসকনের দালাল। বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে গরুর মাংস রান্না না করা, এটা অনেক হোটেলই রাখে না। তো আমি যেই হোটেলে গরুর মাংস রাখে না আমি সেই হোটেলে ভাত খাই না। এত মানে চুলকানি কেন? হ্যাঁ, এটা তো এখনো বাংলাদেশে আছে, ভারতের অঙ্গরাজ্য হয়নি। যদি কোনোদিন হয় সেদিন এটা কইরো, সেদিন আমরা দেখবো নি। ঠিক আছে, তোমাদের সাথে কেমন করে লড়াই করা লাগে আমরা লড়াই করবো নি, ওই দিন আমরা দেখবো। সুতরাং আপনারা যারা যে সকল দোকান বলবে গরুর মাংস নাই বা গরুর মাংস রান্না করে না, কোনো কিছু বলার দরকার নাই, ওই দোকান বয়কট, ওই দোকানে খাওয়া দরকার নাই আমার। আপনি মোহাম্মদ ইউনূস, তারেক রহমান বা অন্যান্যরা আপনি যে মাংস খেতে চান আপনার বিষয়, কিন্তু একজন হিন্দুর হোটেলে তাকে জোর করা গোমাংস রাখার জন্য এটা কোথাকার বর্বরতা, কোথাকার বর্বরতা। আপনার পাপের ঘোড়া এক এক করে আমরা খুলে ধরছি এবং সেখানে এক এক করে উঠে আসছে কিভাবে আপনারা অত্যাচার চালাচ্ছেন। জঙ্গলি জানোয়ারদের মতো একটা পশুকে, অবলা পশুকে টানতে টানতে বর্ডারের কাছে নিয়ে এসে আপনারা জবাই করে ভারতকে দেখানোর চেষ্টা করছেন, অপমান করার চেষ্টা করছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। আমি যাব মানসদার কাছে। মানসদা ভার্সেস বাংলাদেশের দুজন গেস্ট থাকবেন। মানসদা, গোমাংস কেউ খাক কেউ না খাক, শুকরের মাংস খেতে পারে, গোমাংস খেতে পারে, মুরগির মাংস খেতে পারে। ভারতের বর্ডারে এরকম করে গরু টানতে টানতে নিয়ে এসে তাকে জবাই করা কিংবা হোটেলে জোর করে রাখতে বলা, এটা কোথাকার নোংরামি, বর্বরতা, জঙ্গলি জানোয়ারদের মতো পাশবিকতা? এটা সম্পূর্ণভাবে আঘাত দেওয়ার জন্য করা হচ্ছে, কারণ কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে যে যত বেশি গরুর মাংস খাবে সে তত ভালো মুসলমান। এটা কোরআন হাদিসের কোথাও নেই। বাংলাদেশে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে প্রথমেই বলতে চাই যে আপনারা নিশ্চিত থাকুন, যেরকম বাংলাদেশে একটা মুজিব মিউজিয়াম ছিল সেরকম কলকাতাতে আমাদের একটা মুজিব মিউজিয়াম আছে, সেটা সুরক্ষিত আছে, সুন্দর আছে এবং কোনো জঙ্গির ক্ষমতা নেই সেটাকে ভাঙার। এটা নিয়ে আমরা গর্বিত। দ্বিতীয় ব্যাপার হচ্ছে শয়তান ডেভিল হান্ট বাংলাদেশের মানুষের কাছে নতুন সুযোগ এনে দিয়েছে। বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করব এই সুযোগটাকে কাজে লাগান। কেন বলছি শয়তান কাকে বলে সেটা কোরআন হাদিসে কি বলছে। শয়তান কনসেপ্টটা তো কোরআন থেকে এসেছে। সূরা বাকারার 34 নম্বর আয়াত, সূরা আরাফের 12 থেকে 15 নম্বর আয়াত। সেটা হচ্ছে যে শয়তান ইবলিস, সে প্রথমে ফেরেশতা ছিল, তাকে মনে হতো যে তিনি ফেরেশতা, পরবর্তীকালে তার অহংকারের জন্য সে শয়তানে পরিণত হয়। এই ক্যারেক্টারের সঙ্গে 100% মিলে যায় এখনকার ইউনূস, যাকে লোকে মনে করতো ফেরেশতা, কিন্তু তিনি এখন সম্পূর্ণভাবে শয়তানে পরিণত হয়েছে। সুতরাং যারা কোরআন হাদিস ভালোবাসেন, যারা কোরআন হাদিস মানেন, তাদের চোখে এখন এই ইবলিস ওরফে ইউনূস এবং তার যারা অপদেষ্টা তাদেরকে হান্ট করা বাংলাদেশের মানুষের কর্তব্য এবং আশা করি বাংলাদেশের যারা প্রকৃত ইসলামপন্থী মানুষ তারা সেটা করে দেখাবেন। সালাউদ্দিন সাহেব জানেন, উনি সাংবাদিক হিসাবে, যে বাংলাদেশের সাংবাদিকদের উপরে এখন কি পরিমাণ অত্যাচার চলছে। সেখানে বিভিন্ন সংবাদপত্রের হাউসে গিয়ে গিয়ে এই অপদেষ্টারা গিয়ে লিস্ট ধরাচ্ছেন যে কে কাজ করতে পারবেন, কে কাজ করতে পারবেন না। বাংলাদেশের মানুষের আর নতুন করে জাহান্নামে যাওয়ার দরকার নেই, কারণ গোটা বাংলাদেশটাকে এরা জাহান্নামে পরিণত করেছে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী, আমরা চাই সেখানে সুস্থ সংস্কৃতি ফিরুক এবং এই ডেভিল হান্টকে যেটা তারা শুরু করেছে, বাংলাদেশের সুস্থ সংস্কৃতি সম্পন্ন মানুষ, সালাউদ্দিন স্যারের মতো যারা সাংবাদিক, মাসুদ কামাল, এরকম প্রচুর সাংবাদিক যাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তারা এবার ডেভিল হান্ট করুন, প্রকৃত শয়তান কে সেটাকে খুঁজে বার করুন। আমি নরেন্দ্রনাথ মজুমদারের কাছে যাব। নরেন্দ্রনাথ মজুমদার, আপনি হলেন বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক। বিবেকানন্দ কোথায় বলেছিলেন যে হোটেলে গোমাংস রাখতেই হবে, কিংবা কোথায় বলেছিলেন গরুকে টানতে টানতে নিয়ে এসে ভারতের বর্ডারে জবাই করে পলিটিক্যাল বার্তা দিতে হবে? আপনি কেন নিন্দা করছেন না বলুন? দাদা 10 সেকেন্ড সময় নেই। এই যে ইন্ডিয়া টুডে নিউজ যে
মায়াবতী স্ট্যাচু ভ্যান্ডালাইজেশন লখনৌ আপনি চ্যালেঞ্জ করছেন যে আপনাকে দেখালাম আমি বলে দিচ্ছি আপনাকে আপনি আমাদের কে ইন্ডিয়া মায়াবতী আপনি যদি আমাদের শিয়ালদা স্টেশনে আমাদের যদি শিয়ালদা স্টেশনে আসেন ওর সামনে আমরা বঙ্গবন্ধু আর মহাত্মা গান্ধী আমরা স্ট্যাচু লাগিয়েছি গত শিয়ালদার সামনে মুজিব রহমান এবং মহাত্মা গান্ধীর বড় বড় করে স্ট্যাচু লাগানো আছে। আপনার দেশে তো ভেঙে দেওয়া মানুষকে আমরা সম্মান দিই। আমার কথা হচ্ছে বিবেকানন্দ কোথায় বলেছিল যে গরুকে টানতে টানতে নিয়ে এসে জবাই করো? কোথায় বলেছিল বিবেকানন্দ? আপনি কেন নিন্দা করছেন না? নিন্দা করুন। আপনার নামটা ব্যবহার করছেন কেন? নামটা ব্যবহার করছেন বিবেকানন্দ? ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক ব্যক্তি না, কি ডক্টর মোহাম্মদ ইউনূস গরু কেন জবাই করা হচ্ছে? আপনারা কি বলতে বললেন? কে বলছে উনি রাজনৈতিক লোক? আপনি পদত্যাগ করুন, আমরা দাবি করছি। আপনি এই নামের সঙ্গে জড়িত হওয়া ঠিক নয়। আপনি আমাদের সব কিছু বরবাদ করে আপনারা আমাদেরকে মানে নরেন্দ্রনাথ মজুমদার আপনাকে পদত্যাগ করতে বলছেন। কর্নেল শ্রীবাস্তব আপনি বিবেকানন্দের নামে পদত্যাগ কলঙ্ক আছেন। আমাদের স্বামীজির নাম চোখে আনবেন না, ওটা আনবেন না আপনি। আমি সেদিন বলছি ভারতের 64 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কথা আপনার কোনো সমাধান নাই। আপনি একটা পাকিস্তানি পাপেট বমসং করেন সবসময় কেন? আপনার মেরুদণ্ড নাই। আপনি বলুন আপনার পার্টিতে কত লোক মুক্তিযোদ্ধা আছে বলুন আপনি। একবারও বলতে আর বাপ বলবেন না। নরেন্দ্রনাথ মজুমদার আপনি এই মোহাম্মদ ইউনূসের পাপের ঘোড়া আমার হাতে রয়েছে। আপনি এই পাপের ঘোড়াটা নিন এবং মাথায় ঢেলে নিন। আপনি এই পাপের ঘোড়াটা মাথায় ঢেলে নিন। আপনি এই পাপের ঘোড়া আমি তুলে ধরছি, আপনি মাথায় ঢেলে নিন। ঢেলে নিন আপনি। বাপ বলেন, আপনি বাপ বলেন, বন্ডামি করেন। পরের ছবি দেখাবো আমি দেখাবো একটা গার্লস কলেজে অনুষ্ঠান চলছিল, সেখানে মহিলাদের গানের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। তারপর আমি আসবো মমিন মেহেন্দির কাছে আসবো এবং সালাউদ্দিন সাহেব। দেখুন একটা গার্লস কলেজে অনুষ্ঠান চলার সময়, সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় সমস্ত জায়গাটা জেহাদিরা, ইসলামিক জেহাদিরা এসে ভেঙে দিয়ে গিয়েছে। আমি এইটা দেখাবো, দেখিয়ে প্রশ্ন করব, আজ বাংলাদেশে মহিলারা গান গাইতে পারবে না, বেরোতে পারবে না, মার্কেটে যেতে পারবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস লজ্জা হওয়া উচিত। মানস দা আবারও আপনার কাছে যাবো, তারপর আমি কর্নেলদের কাছে আসবো, বাকিদের কাছে যাবো, সালাউদ্দিন সাহেবের কাছে যাবো, বাংলাদেশের বাকিদের কাছে যাবো। মানস দা, একটা মহিলা সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজটা পুরো ধ্বংস করে দিয়েছে। এর আগে আমরা দেখেছি ফুটবল খেলার সময় একই কাজ করেছিল। তার মানে বাংলাদেশে শুধু পুরুষরা থাকবে। একজন পুরুষকে আরেকজন পুরুষের সঙ্গে নতুন করে পরের জেনারেশন কি একজন পুরুষ আরেকজন পুরুষের সঙ্গে করবে? আমার প্রশ্ন হচ্ছে মহিলারা কোথায় যাবে? কেন মহিলাদের ওপর অত্যাচার হবে? কেন মায়েদের, কেন দেবীর ওপর অত্যাচার হবে? কেন মায়েদের ওপর এই অত্যাচার আমরা সহ্য করব? মানসদা বলুন। ইউনূস বা ওরফে ইবলিশ এত বেশি স্বৈরাচারী এবং দ্বিচারী, ওনার নিজের মেয়ে হচ্ছে রকস্টার এবং সে গান বাজনা করে, সেটা নিয়ে তার কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের মেয়েদের উপরে বিধি নিষেধ চাপানো হলে তিনি কথা বলেন না। এবং আরও দুটো ভয়ঙ্কর পরিকল্পনা হয়েছে, তার মধ্যে অনেকেই আজকে সেটা ফাঁস করেছেন সকালে। ইউনূস আজকে একটি সাক্ষাৎকারে বলেছেন যে হয় বাংলাদেশের মানুষ আমাদের পক্ষে আসবে আর না হলে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। এখন সরিয়ে দেওয়ার মানে জানি না যে কারাগারে নিক্ষেপ করা হবে না কি হবে, মানে খুব পরিষ্কার ঘোষণা তার যে হয় আমাদের দলে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে বাংলাদেশে ইলেকশন করানোর যে পরিকল্পনা একটা শুরু হয়েছে, সেখানে বলে দেওয়া হয়েছে না থাকবে আওয়ামী লীগ, না থাকবে বিএনপি, না থাকবে জামায়াত ইসলামী, কেউ থাকবে না, শুধুমাত্র ইউনূস এবং তার উপদেষ্টাদের নিয়েই নির্বাচন তিনি করাতে চান, সেই পরিকল্পনা চলছে। সুতরাং তিনি যে সাংঘাতিক গদিলোভী স্বৈরাচারী হয়ে উঠেছেন এবং এই উপদেষ্টারা যে কিছুতেই ক্ষমতা ছাড়তে চাইছেন না, সেটা নিয়ে সোচ্চার হয়েছে। উত্তর দিন। মহিলাদের উপর অত্যাচার করছেন এবং নির্বাচন হতে দিচ্ছেন না, উত্তর দিন। এই কথার আমি সম্পূর্ণ বিরোধিতা করছি। কারণ হচ্ছে যে ডক্টর ইউনূস একজন সত্যিকার অর্থে দেশপ্রেমিক। তিনি চাইছিলেন দেশের কল্যাণ,
কিন্তু দেশের কল্যাণ তিনি না করতে যে চেষ্টাটা করছেন সেই চেষ্টাটা আপনি রুমিন ফারহানার নাম শুনেছেন? আপনি রুমিন ফারহানার নাম শুনেছেন? ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির যিনি সাংসদ ছিলেন, নাম শুনেছেন? রুমিন ফারহানার গত দুদিনের বক্তব্য পড়ুন। তিনি বলেছেন এই বাংলাদেশ আমার নয়, আমরা এরকম বাংলাদেশ চাইনি। তিনি আমাদের যে আন্দোলন, তার আন্দোলনের মুখ ছিলেন। আপনি সঞ্জিদার নাম শুনেছেন? সঞ্জিদা ছিলেন আন্দোলনের তিনি বলেছেন এই বাংলাদেশ আমার নয়। এইরকম আন্দোলনের মুখ যারা ছিলেন, আপনি জামায়াত ইসলামীর যিনি প্রধান আমির ছিলেন, জামায়াত ইসলামীর যিনি প্রধান আমির, জামায়াত ইসলামীর প্রধান আমিরের বক্তব্য শুনুন। তিনি গতকাল বলেছেন গোটা বাংলাদেশে নৈরাজ্য চলছে, বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে, সেটা বলেছেন জামায়াত ইসলামীর প্রধান আমির। এগুলো একটাও আমার কথা নয়, এগুলো বিএনপির কথা, জামায়াত ইসলামীর কথা, যে কিছু হচ্ছে সবকিছু দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য। আমি দুজনের কাছে আসবো, একটু সঙ্গে গান গাইতে পারবে না, মায়েদের ওপর অত্যাচার হচ্ছে। আমি তারপর বিমল স্যারের কাছে, বলুন স্যার। এইটাই তো সরিয়া, এইটাই তো যেখানে আপনার প্রসেশনে এখন হাতিয়ার বন্দুক এসছে, তারপর এটা কালা সব আসবে। আপনাকে আপনার তথ্য দিয়ে আমি কথা বলছি। ইলেকশন কমিশন বাংলাদেশের তথ্য আছে কি ওদের 300 সিটে আপনার প্রত্যেকটা পার্লামেন্টের সিট থেকে 30,000 ভোট কম হয়েছে। আর ওর মধ্যে ম্যাক্সিমাম আমাদের মহিলাদের, আমাদের বাংলাদেশের মা বোন যারা ভোট দেওয়ার ছিল ওদের নাম কেটে দিয়েছে। বিকজ আপনারা জানেন মানে মহিলারা ভোট দিতে পারবে না, আওয়ামী লীগ না হলে বিএনপি না, ওরা মহিলারা জানেন কি ওরা আওয়ামী লীগ না হলে বিএনপি। তাই জন্য আপনারা এই মহিলাদের, আমাদের মা বোনের আগেনস্টে আছেন। আমরা আপনাদের কান্ট্রিতে কি হচ্ছে আমাদের কোনো এই প্রবলেম নেই, আপনি করতে পারেন, কিন্তু মায়েদের উপর অত্যাচার করতে পারেন না। পাকিস্তান আইএসআইকে নিয়ে আমাদের রংপুরে, আপনি চিটাগাঁওতে, আপনি ময়মনসিংহে নিয়ে গিয়ে আমাদের আগেনস্টে যেটা কাজ করেছেন, ওটা তো জবাব আপনাকে দিতেই হবে, দিতেই হবে। আর আপনি এটা বুকে হাত ধরে বলুন, বুকে আপনারা গদ্দারি করেননি, আপনারা একজন ভালো মানুষ, তিনি নীতিগত জায়গা থেকে চেষ্টা করছেন, কিন্তু তাকে বেকায়দায় ফেলছে এই যে তারেক রহমান যে কথা বলেছে, এই রকম কথা যারা বলছে তারা মূলত ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। মানে আপনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন আহারে বেচারা শিশু বাচ্চা, বেবি টুকটুক, এবং সবাই তাকে চালনা করছেন, সবাই তাকে কন্ট্রোল করছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বেবি টুকটুক, বেবি বাংলাদেশে বেরোতে ভয় করছে। আর আপনি উত্তর বিমল স্যার, তারপরে সালাউদ্দিন সাহেবের কাছে যাব। দেশকে না না ওভাবে হবে না, পিতার সঙ্গে কথা বলুন, পিতৃতুল্যের জন্য কি জন্য স্বাধীন হয়েছিল সেটা বলে যাচ্ছেন। আপনারা আজকে মহিলা এবং পুরুষকে আলাদা করছেন, মহিলা পুরুষকে আলাদা করছেন কি জন্য? আপনারা যখন স্বাধীন হয়েছিলেন এই বাংলাদেশের উদ্দেশ্যটা কি ছিল? আপনারা ভুলে যাচ্ছেন মুক্তিযোদ্ধাতে মেয়েরাও ছিল। আজকে আপনারা তাদের সাইফার করে দিচ্ছেন, কারণ কি আপনারা ইতিহাসটাকে ভুলে যেতে চাচ্ছেন। ভুলেছেন না, আপনারা ভুলতে কোনোদিন পারবেন না। আপনারা চাচ্ছেন আপনাদের নিজেদের মতো করে একটা ইয়ে তৈরি করা, যেটা কখনোই সম্ভব না। আমি জানি আজকে আপনাকে বলছি সামনে যেদিন আমাকে আবার যেতে হবে আপনাদেরকে সাহায্য করতে। আমি বলছি একটা দিন এরকম আসছে যেদিন আপনারা ভারতবর্ষকে আবার বলবেন আসুন আমাদেরকে সাহায্য করুন। আমরা যাব না, বাংলাদেশের মানুষই ওদেরকে তাড়িয়ে দেবে। আমি সালাউদ্দিন সাহেবের কাছে যাব। এক মিনিট। আমার কাছে খবর আসছে বাংলাদেশের বুক ফেয়ারে বিশেষ স্টলে হামলা হয়েছে, বিশেষ স্টলে হামলা হয়েছে। আমার কাছে খবর আসছে বাংলাদেশের বুক ফেয়ার বইমেলায়, সকল বইমেলা, সেখানে হামলা হয়েছে। সালাউদ্দিন সাহেব বলবেন আরো বিশদে। সালাউদ্দিন সাহেব, বইমেলায় হামলা, মেয়েদের কলেজে হামলা, হিন্দুদের মন্দিরে হামলা, ভারতের বর্ডারে নিয়ে এসে গরু জবাই করা, এই করে 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 গোটা একটা দেশকে, মানে ওটা তো দেশ বলা চলে না, আমি আর দেশ বলতে পারবো না কদিন পর। স্যার আপনি ক্ষমা করবেন কারণ আপনিও বাংলাদেশে রয়েছেন। বইমেলায় হামলা কেন স্যার, বলুন সালাউদ্দিন সাহেব। ধন্যবাদ কিশোর ভাই। দেখুন কিশোর ভাই, আমি আপনার এবং দুই সম্মানিত সেনা কর্মকর্তা এবং মানুষদের দৃষ্টি আকর্ষণ করছি দুটি গুরুত্বপূর্ণ তথ্যের দিকে। আজকে অডিওটা একটু বাড়াতে হবে। পতাকা উড়িয়ে বুলডোজারের উপর আল কায়দার পতাকা উড়িয়ে একজন নারীকে বিবস্ত্র করে সেই শাড়ি নিয়ে জঙ্গিরা নেচেছে। দ্বিতীয় তথ্য দিচ্ছি, আজকে
ভারতের পতাকা, হিন্দু সনাতনী ধর্মের পতাকার উপরে মৌলবাদীরা পা তুলে নেচেছে, মাটিতে সনাতন ধর্মের পতাকা ফেলে, ভারতের পতাকা ফেলে। আর ডক্টর ইউনূস, সকল ডক্টর ইউনূস কিছু জানে না সালাউদ্দিন সাহেব, উনি বেবি টুকটুক, ওনাকে সবাই চালনা করে, উনি নিজে কিছু জানে না বলছে। আপনারা এই তথ্য দেখান ভিডিও, যে সনাতন ধর্মের পতাকাকে পায়ে ফেলে মারানো হচ্ছে, ভারতের পতাকা পায়ে ফেলে মারানো হচ্ছে। ভারতের পতাকা পায়ে ফেলে মারানো হলো, 140 কোটি ভারতীয়কে অসম্মান করা হলো। আর সনাতন ধর্মের পতাকা পায়ে মারানো হলো মানে বিশ্বের সমস্ত সনাতন ধর্মীকে অপমানিত করা হলো। জেগে ওঠেন না কেন সনাতন ধর্মীরা? আপনারা গর্জে ওঠেন। উত্তর আছে নরেন্দ্রনাথ মজুমদার, বিবেকানন্দ ফাউন্ডেশনের বিবেকানন্দ গবেষণা কেন্দ্র। বিবেকানন্দ বলেছিল যে এইভাবে বইমেলায় প্যান্ডেল জ্বালিয়ে দাও, মহিলাদের উপর অত্যাচার করো। বিবেকানন্দ বলেছিলেন এই কথা। সারদা মা কি বলেছিলেন? আমি 17 মা, আমি অসতেরো মা। আর আপনারা বাংলাদেশে আজ অসতের রাজত্ব চালাচ্ছেন, আপনি কেন নিন্দা করছেন না? উত্তর দিন সালাউদ্দিন সাহেবকে। বলুন, কথা বলতে দেন তো, আপনি কথা বলতে দেন 2 মিনিট। বলুন, আপনি সত্য কথা বলুন। একজন মহিলা ডক্টরকে বইমেলা থেকে মারতে মারতে বের করে দিয়েছে আমলিগের লোকজন। বইমেলা থেকে একজন দম্পতি, তাদেরকে মারতে মারতে বের করেছে আমলিগের লোকজন গত বছর। তখন আপনি কোথায় ছিলেন দাদা? তখন তো আপনারা আমরা পাই নাই। এই বাংলাদেশের সমস্ত মঠ মন্দির ভাঙছে আমলিগের মধ্যে। গত বছরে শুরু করে চলে গেছে নরেন্দ্র মোদী বাংলাদেশ স্বামী বিবেকানন্দের কথা থেকে অনেক দূরে বাইরে চলে গেছে। শুনি, বলুন বলুন বলুন, 10 সেকেন্ড দিলাম, বলুন। বড় হয়েছে এই সমস্ত সব আমলিগ পেট্রোনাইজ করে দিয়ে গেছে। কি বলছেন? যে আমরা যখন থাকবো না, তখন এই সংগঠন বড় হবে, তখন আমরা এটা নিয়ে করবো। যেই নাকি আমলিগ ছিলেন, আমলিগ কত বড় বাজে সংগঠন। কি বলছেন? ঠিক করে আস্তে ধীরে জল খেয়ে বলুন, আরো একবার বলুন। আপনাকে প্রশ্ন করছি, যেভাবে বইমেলায় আক্রমণ হচ্ছে বইয়ের স্টলে, যেভাবে মহিলাদের কলেজে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে, এবার আমার শেষ প্রশ্ন, আপনার মনে হয় মোহাম্মদ ইউনূসের দিন শেষ? কারণ ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে আর 2 দিন পর। উত্তর দিন, ভয় লাগছে মোহাম্মদ ইউনূসের? সালাউদ্দিন সাহেব বলবেন তার আগে। নরেন্দ্রনাথ বাবু, কি মনে হচ্ছে ইউনূসের দিন শেষ? আরে বাবা শুনুন, আপনারা তো একবার রূপকথা শুরু করছিলেন যে ইউনূস পদত্যাগ করেন নাই, মানে ওই জাতিসংঘে যাইতে পারবে না। দ্রুত একদম শেষ, সবার কাছে যাব। সালাউদ্দিন সাহেব আসি। সালাউদ্দিন সাহেব, নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের বৈঠক বলুন। সালাউদ্দিন সাহেব দেখুন, 14 তারিখে ইউনূসের লাল চিঠি ইস্যু হচ্ছে। 14 ফেব্রুয়ারির পর এই যারা ঘেউ ঘেউ করছে, এদের কাউকে খুঁজে পাবেন না। সেদিন আমি থাকবো, সেদিন কর্নেল শ্রীবাস্তব সাহেব থাকবেন, সেদিন অন্যরা থাকবেন। এই সমস্ত জঙ্গি জিহাদিরা কেউ থাকবে না। 14 তারিখের পর আপনাদের কান্না আমরা দেখব আর হাততালি দেব। আমি মানসা দ্রুত শেষ কমেন্ট। নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের বৈঠক কি হবে বলুন। এই ভয়ঙ্কর জঙ্গিবাদকে প্রতিরোধ করাটা খুব প্রয়োজন, কারণ সালাউদ্দিন সাহেব একা নয়, গোটা বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সাংস্কৃতিক মানুষ, বিশেষত বাংলাদেশের সঙ্গে আমাদের যোগাযোগটা সংস্কৃতির মাধ্যমে। বাংলাদেশের ছায়ানট সহ প্রচুর সাংস্কৃতিক সংগঠন আছে, সেই সমস্তকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে। আর উনি বলছেন ইউনূস সাহেব কিছু জানেন না। বাড়িতে বাড়িতে কখনো বুলডোজার থাকে না। যে বুলডোজার ব্যবহার করা হয়েছিল সেটা বিসিসির, মানে বাংলাদেশ ঢাকা সিটি কর্পোরেশনের, সেটা ইউনূস সাহেব পাঠাননি তো কে পাঠিয়েছিলেন? ইউনূস সাহেব সব জানেন, তিনি 1 নম্বর শয়তান এখন বাংলাদেশের। সুতরাং ডেভিল হান্ট যদি হয় তাহলে ইউনূস সাহেবকে আগে হান্ট করা উচিত। এটাই একমাত্র উপায়। মানসদা ব্রেকিং নিউজ দেব, মানসদা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, বিগ ব্রেকিং, ফুল স্ক্রিন। বাংলাদেশের বইমেলায় হামলা হয়েছে, বইমেলার বিশেষ স্টলে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, স্টল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ, কিন্তু যারা হামলা চালিয়েছে তাদের কারুর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো গ্রেফতারি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে না। বিগ ব্রেকিং, বাংলাদেশের বইমেলা, বাংলাদেশে আবার বইমেলা হয়ও মোহাম্মদ ইউনূসের সময়ও, এটাও বড় কথা ছিল, কিন্তু সেটা কি করে হতে দিতে পারতো তারা। বাংলাদেশের বইমেলায় হামলা, ছবি দেখাচ্ছি, বাংলাদেশের বইমেলায় হামলা এই মুহূর্তে, বিগ 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 ব্রেকিং, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বাংলাদেশের বইমেলায় হামলা। তারা বলছে ইসলাম বিরোধী যে বই স্টল সেগুলো থাকতে দেওয়া যাবে না, ইসলাম বিরোধী বই স্টল থাকতে দেব না, এমনটা স্লোগান তুলে বইমেলায় বইয়ের স্টলে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, স্টলটাকে পুলিশ বন্ধ করে দিয়েছে। এখনো পর্যন্ত কোনো গ্রেফতার হয়েছে বলে খবর নেই।
শুরু করেছিলাম বলে ইউনূসের এই পাপের ঘোড়া আমি রেখে দিচ্ছি আমার সঙ্গে। ইউনূসের পাপের ঘোড়া ভরে গিয়েছে, আর পাপের ঘোড়া যখন ভরে যায় তখন কোথা থেকে আঘাত নামে জানেন? তখন ঈশ্বরের আঘাত নামে, কারণ ঈশ্বরের চেয়ে বড় কেউ নয়। যেমনটা মানসদা বললেন, আজ যদি শয়তান কেউ হয় তাহলে মোহাম্মদ ইউনূস, এবং নিজের দিন গুনুন মোহাম্মদ ইউনূস। তার কারণ আর কদিন পর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ডোনাল্ড ট্রাম্পের, যে ভারতের বর্ডারে এসে আপনারা গো হত্যা করে নৃত্য করছেন পাশবিক, সেই ভারতের প্রধানমন্ত্রী এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেছিলেন মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের সমস্ত ডিটেলস নিজের এক্স হ্যান্ডেলে, তিনি ফাঁস করে দিয়েছিলেন পর্দা। এবার কি হতে চলেছে? টিক 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 ঘড়ি চলছে, বুক ধুক পুক করছে। এই পাপের ঘোড়া ভেঙেই ছাড়বো, এর শেষ দেখেই ছাড়বো, এবং এর শেষ দেখা না পর্যন্ত চিৎকার করে বলে যাব, মোহাম্মদ ইউনূস আর নয়, নিপাত যাক মৌলবাদ। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।